আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 18তম লাইভ ক্লাসে। আমাদের লাইভ ক্লাসটি আমরা কন্টিনিউ মানে শুরু করা মাত্রই হঠাৎ করে টেকনিক্যাল কারণে ডিসকানেক্টেড হয়ে যায়। তো যাই হোক, আমরা আবারও কামব্যাক করেছি, আমরা আবারও ফিরে এসেছি। আমরা যথারীতি আজকের লাইভ ক্লাসে আমরা কথা বলবো জ্যামিতি নিয়ে। আপনারা জানেন যে প্রতি বুধবার আমরা জ্যামিতি নিয়ে কথা বলি, আর আমাদের লাইভ ক্লাসগুলি সপ্তাহে 3 দিন কন্টিনিউ হয়, অর্থাৎ শনিবার, সোমবার এবং বুধবার। এবং প্রতি শনি ও সোমবার আমরা আলোচনা করি মূলত পাটিগণিত নিয়ে। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রতি বুধবার আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করি। যথারীতি আজকে বুধবার, সো আমরা জ্যামিতি নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে কথা বলেছিলাম ত্রিভুজ সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা কথা বলেছিলাম। এর পূর্বেও আমরা কথা বলেছিলাম মূলত যে জ্যামিতির যে বেসিক আলোচনাগুলি রয়েছে, যে বিভিন্ন প্রকার ত্রিভুজ নিয়ে আমরা কথা বলেছি। যারা এই বেসিক আলোচনার ক্লাসগুলি মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আপনাদের আমাদের ম্যাথ টিউটর, গণিত শিক্ষার গৃহ শিক্ষক, এই গ্রুপে সার্চ করলে আমাদের সবকটা ভিডিও আপনারা পাবেন। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আর যারা জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করছেন, আপনার জেলা, আপনার থানা অথবা বাংলাদেশের যে কোনো রিমোট এরিয়া থেকেই জয়েন করেন না কেন, সেটি অথবা আপনার ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের নাম লিখে কমেন্টে জানিয়ে দেবেন। আর আমরা একটু দেখতে চাই যে সারা বাংলাদেশে কে কোথা থেকে জয়েন করেছেন। ওকে, আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে তানজি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইমরান হোসেন ভাই জয়েন করেছেন ঘাটাইল, টাঙ্গাইল থেকে। ওকে, অনেকেই জয়েন করেছেন। আর যারা দেখা যাচ্ছে ফার্স্ট টাইম লাইভে জয়েন করে ডিসকানেক্টেড হওয়ার পর হয়তো অনেকে আবার মিসিং করে ফেলতে পারেন। সো আপনারা খুব দ্রুত জয়েন করে ফেলুন। ইতিমধ্যে তানজে আপু বরিশাল সদর থেকে জয়েন করেছেন। আব্দুল্লাল মামুন স্যার, আমি দিনাজপুর থেকে। ওকে, থ্যাংক ইউ। সরি। সাইদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার আলম শেহাব, আক্কেলপুর জয়পুরহাট থেকে জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ। নুসরাত সোনিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে মাসুদ রানা ভাই, চাঁদপুর থেকে। একইভাবে বিল্লাল হোসেন ভাই ঢাকা থেকে। অনিক ভাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নীল সাগর ভাই, লাইভ ক্লাস 4 ক্লাস মিস, থ্যাংকস স্যার। ওকে, আমাদের গ্রুপে 4 নম্বর লাইভ ক্লাসটি পাবেন। আপনারা হ্যাশট্যাগ L-5 4 লিখে সার্চ দিলে আপনারা লাইভ ক্লাসটি পেয়ে যাবেন। ওকে, ওয়াটসন বাই ডিইউ থেকে। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ হীরা সরকার, জামালপুর থেকে শুনছি ও দেখছি। থ্যাংক ইউ হীরা। রাজু ফেনী থেকে। ওকে, থ্যাংক ইউ। মামুন ময়মনসিং তারাকান্দা থেকে। পুলক সরকার স্যার ময়মনসিং থেকে। একইভাবে অনিক ভাই ধানমন্ডি ঢাকা থেকে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সারা বাংলাদেশের বিভিন্ন রিমোট এরিয়া থেকে অনেকে লাইভ ক্লাসগুলি করছেন এবং বিভিন্ন সময় আমাকে নক করে থাকেন। তো এটি খুবই একটি ইন্টারেস্টিং ব্যাপার যে প্রযুক্তির কল্যাণে আমরা এমন একটি জায়গায় একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি যে ফিজিক্যালি আমরা মুখোমুখি না হলেও আমরা ভার্চুয়ালি দেখা যাচ্ছে যে ইউনিটির সাথে কাজ করার একটা সুযোগ পাচ্ছি। এটি খুবই একটি ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। ওকে, ইতিমধ্যে হৃদয় গাজী ভাই খুলনা থেকে জয়েন করেছেন। সাইদ হোসেন ভাই সিইউ থেকে। ওকে, আতিকুর রহমান ভাই ঢাকা যাত্রাবাড়ি থেকে। দেওলার ভাই ময়মনসিং থেকে। কাজী শামীম ভাই ফরিদপুর থেকে। হিরণ শৌকত ভাই ত্রিশাল থেকে স্যার। ওকে, বিল্লাল হোসেন ভাই স্যার, আমাদের আমাদের রোজার ক্লাসগুলো কি একই টাইমে থাকবে কিনা এ ব্যাপারে আমি গ্রুপে পোস্ট দেব। আর আপনাদের মতামতের ভিত্তিতেই মূলত আমরা ক্লাসগুলি কন্টিনিউ করব। তবে একটি বিষয় হচ্ছে যে আপনারা রমজানে কতজন ক্লাস সত্যিকার অর্থেই করবেন, নাকি রমজানের ক্লাস আপনাদের জন্য টাফ হয়ে যাবে, সার্বিক বিষয় নিয়ে আমি আপনাদের মতামত নেব। আশা করি অবশ্যই মতামতে অংশগ্রহণ করবেন, তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। স্যার, আপনাকে এখন একবার দেখতে চাই, যদি আসেন লাইভে। আমি শেরপুর থেকে। ওকে, ইনশাআল্লাহ লাইভে হয়তো আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে আমি সরাসরি দেখা যাচ্ছে যে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হব লাইভে।
তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক না, এই কারণে আপাতত এইভাবেই ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। ওকে, জুয়েল ভাই জামালপুর থেকে জয়েন করেছেন, সৌরভ ভাই মাদারীপুর থেকে, মোহাম্মদ আক্তার বগুড়া থেকে, একইভাবে রাজু আহমেদ ভাই মানিকগঞ্জ থেকে। ওকে, থ্যাংক ইউ। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের আলোচনায় মানে প্রবেশ করতে চাচ্ছি। ওকে, চলুন শুরু করা যাক। আমরা গত যে ক্লাসটি নিয়েছিলাম জ্যামিতির উপর, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসটি আমরা জ্যামিতির কত নম্বর সমস্যা পর্যন্ত রেখেছিলাম। আপনাদের একটু দ্রুত একটু কমেন্ট করে একটু জানিয়ে দেন যে আমরা কত নম্বর সমস্যা পর্যন্ত আলোচনা করেছিলাম। আপনারা যারা জানেন যে মানে আমি বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে একটা প্রবলেম শিট আপনাদেরকে গ্রুপে আপলোড করে দিয়েছি। সো ওই প্রবলেম শিটের যে গণিতগুলি রয়েছে সেগুলি আমরা প্রায় 3টি ক্লাস নেব। 3টি ক্লাসের ভিতর আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। এর আগে আমি আরও একটি ক্লাস নিয়েছি। সো তৃতীয় ক্লাসে আমরা মূলত ত্রিভুজ রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আমাদের আলোচনা কমপ্লিট হবে। তো আমরা লাস্ট সম্ভবত 15 পর্যন্ত কথা বলেছিলাম। আজকে আমরা 16 নম্বর সমস্যা থেকে কথা বলবো। তো 16 নম্বর সমস্যা থেকে কথা বলবো, আপনারা একটু দাগটা পড়ার চেষ্টা করুন। তার আগে আমাকে একটু অ্যানসার করুন যে আমি যে কথা বলছি এই কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা। ওকে, গাজী ভাই এবং অনিক ভাই বলেছেন 15 নম্বর থেকে, যে ইমরান হোসেন ভাই ত্রিভুজের 15 নম্বর পর্যন্ত আমি ক্লাস পেয়েছিলাম, যে আমি 15 নম্বর পর্যন্তই করিয়েছিলাম। একটু খুব দ্রুত একটু আমাকে এনশিওর করুন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আমার সাউন্ড স্পষ্ট কিনা, আর স্পষ্ট এখানে শীট ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, খুব দ্রুত একটু আমাকে এনশিওর করুন। ওকে, ইমরান হোসেন ভাই বলেছেন ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা আলোচনা করব। তবে আজকের আলোচনার পূর্বে আমি ওই পিথাগোরিয়ান ত্রয়ী যে সলভটা সেটি আমি আবারও একটু আপনাদেরকে দেখার রিকোয়েস্ট করব। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে পিথাগোরিয়ান ত্রয়ী হচ্ছে তাকেই বলা হয় যে যেখানে 3টা মান, এমনভাবে 3টা মান আমরা নেব যে 3টা মানকে যদি পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে উপপাদ্যটি সেটি সিদ্ধ করবে। অর্থাৎ যে 3টি মান এই উপপাদ্যটি সিদ্ধ করবে যে অতিভুজ স্কোয়ার সমান সমান দেখা যাচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই উপপাদ্যটিকে যে 3টি মান বসালে এটি এই উপপাদ্যটিকে সিদ্ধ করবে, ওই 3টি মানকেই মূলত পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয়। এ নিয়ে আমি বেসিক ক্লাসে কথা বলেছিলাম, বিশেষ করে আমরা যখন ত্রিভুজ নিয়ে বেসিক আলোচনা করেছিলাম। সো দেখা যাচ্ছে যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ আমি একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই গুরুত্বপূর্ণ লিস্টটি বিশেষ করে মুখস্থ করে ফেলার জন্য, কারণ এই লিস্টটি মুখস্থ থাকলে আপনাদের দেখা যাচ্ছে যে এই রিলেটেড যত সমস্যা আসবে সেগুলি কয়েক সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন। ওকে, আমি আলোচনার পাশাপাশি এই যে সফটটি আছে এটা আমি বারবার আপনাদের সামনে শো করার চেষ্টা করব। চলুন আমরা আলোচনা শুরু করে দিই। এবার 16 নম্বর থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। এটি হচ্ছে আমাদের ত্রিভুজের যে সমস্যা সম্পর্কিত দ্বিতীয় পর্ব। ওকে, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, আপনারা যদি ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে উহার অতিভুজের দৈর্ঘ্য কত। অর্থাৎ বিষয়টা এরকম বলা হচ্ছে যে এই যে আমাদের ভূমির দৈর্ঘ্যটা আছে সেটি লম্ব অপেক্ষা, অর্থাৎ লম্ব যদি আমার x হয় তাহলে এই লম্ব অপেক্ষা 1 মিটার কম হবে কি ভূমিটা, অর্থাৎ মূলত এরকম। আবার একইভাবে দেখা যাচ্ছে যে এই যে অতিভুজটা রয়েছে এই অতিভুজ আবার এই ভূমির থেকে 1 মিটার বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই যে অতিভুজটা রয়েছে এই অতিভুজের দৈর্ঘ্য কত। এখন এই জাতীয় সমস্যাগুলি আপনি স্বাভাবিকভাবে সূত্র অ্যাপ্লাই করে সমাধান করতে পারেন। কিভাবে? যে আপনি এইভাবে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আপনি চাইলে এভাবে দেখা যাচ্ছে যে সূত্র ফেলে অঙ্কটা করে ফেলতে পারে যে এখানে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর এই দুটো মিলে হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার।
এভাবে আপনি অঙ্কটা করতে পারেন। করলে আমরা একটা পর্যায়ে গিয়ে কি এক্স এর মান পাবো, এক্স এর মান অর্থাৎ লম্ব পাবো, লম্ব পেলে সেখান থেকে আমরা ভূমি পাবো এবং একইভাবে অতিভুজ পাবো। তবে যে শখটি নিয়ে আমি প্রায় দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলেছি, আমরা চাইলে কিন্তু এই শখটা ইউজ করে এটি খুব সহজেই সমাধান করতে পারি। আমি শখটির ব্যবহারিক দিক নিয়ে আমি একটু শুরুতেই কথা বলবো, তারপর আমরা দেখা যাচ্ছে প্রায়োগিক প্যাটার্ন থেকে বিষয়টা নিয়ে কথা বলবো। লক্ষ্য করুন যে এখানে এই অঙ্কে আপনি যদি লক্ষ্য করেন যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, আবার লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি। দেখুন এই যে আমাদের যে এখানে যে পূর্ণ সংখ্যা তিনটি আছে, এই মান তিনটি যদি দেখেন তাহলে এটি যদি আপনার মুখস্থ থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা করতে হবে না। দেখেন এখানে এটি হচ্ছে বড় মানটা হচ্ছে অতিভুজ যদি হয়, আর এই দুটোর একটা হচ্ছে কি সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা 3 আর একটা 4। তাহলে দেখুন 3 এবং 4-এর পার্থক্য হচ্ছে আমার, দেখেন এটাকে যদি আমি ধরেন লম্ব ধরি, অর্থাৎ লম্ব যদি 3 ধরি তাহলে ভূমিটা হবে কি লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। তাহলে 1 মিটার যদি বেশি হয় তাহলে সেটি হচ্ছে 4। আবার অতিভুজ হবে যে লম্ব অপেক্ষা এখানে বলছে আমাদের একটু দেখেন যে এখানে আমরা যদি এখানে 4টাকে আমরা যদি দেখা যাচ্ছে যে এখানে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা, এটাকে যদি লম্ব ধরি, আর আমাদের যদি একটা ভূমি এবং আরেকটা যদি অতিভুজ ধরি, তাহলে লক্ষ্য করুন যে লম্বটা আমাদের যে ভূমির দৈর্ঘ্য যেটা সেটার অপেক্ষা 1 মিটার কম। তাহলে এখানে আমি বারবার আজকে একটু আলোচনার জড়তা চলে আসতেছে, আসলে মূলত আমি অনেক টায়ার্ড, ক্লান্ত, এই কারণে হয়তো আলোচনাটা জড়িয়ে আসতেছে। ওকে, দেখুন আমি শুরু থেকে আবার ক্লিয়ার করতেছি। ধরুন একটা লম্ব, একটা ভূমি আর একটা অতিভুজ, আমরা কিভাবে এই মানটা হিসাব করতে পারি। দেখেন আমাদের এখানে বলা হচ্ছে যে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, লম্ব অপেক্ষা 1 মিটার। এখন যদি আমি লম্ব যদি 4 ধরি তাহলে 1 মিটার কম ভূমি হচ্ছে 3। আবার বলা হচ্ছে যে এখানে অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, তার মানে কি যখন আমরা 1 মিটার কম নিলাম তখন ভূমি 3 পেলাম, আবার যদি 1 মিটার বেশি পাই তাহলে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে কত হবে? 5। তার মানে আপনি যখন 3, 4, 5 এই মানটা সরাসরি মুখস্থ থাকবে, তার মানে সরাসরি আপনি উত্তর বলে দিতে পারেন যে এই ক্ষেত্রে আমার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে মূলত 5। একইভাবে আমরা যদি পরের অঙ্কটাতে যাই, এখানে বলা হচ্ছে এটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। এক্ষেত্রে এই মানটা যদি আমার মুখস্থ থাকে তাহলে কিন্তু আমি ডিরেক্টলি উত্তর বের করে ফেলতে পারতেছি। কিভাবে? যে এখানে লম্বটা হবে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে এইটি হচ্ছে আমার কি ভূমি, তাহলে 2 সেন্টিমিটার ছোট কত? 6। আবার অতিভুজটা হচ্ছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তার মানে এটি হচ্ছে 10। তার মানে কি 6, 8, 10। এখন অতিভুজ তাহলে আমার কত হবে? আমার 10 সেন্টিমিটার হবে। অর্থাৎ এভাবে চাইলে আমরা প্রত্যেকটা অঙ্কই করে ফেলতে পারি। যেমন 18 নম্বর যেটা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। দেখুন এক্ষেত্রে আমাদের এই মানটির কথা বলা হচ্ছে যে অতিভুজ হচ্ছে আমার 15 আর অপর দুই বাহুর অন্তর, মানে এই দুটি বাহুর অন্তর কিন্তু হচ্ছে আমার 3, 12 থেকে 9 চলে গেলে 3। তার মানে এই মানটার কথা বলা হচ্ছে, তার মানে ওই দুই বাহুর দৈর্ঘ্য একটা হবে 9 আর একটা হবে 12। ওকে, অর্থাৎ আমাদের কি সরাসরি, অর্থাৎ এখানে 18 ডি নাম্বার উত্তর। ওকে, একইভাবে আপনারা 19 নম্বর অঙ্কটা করতে পারবেন। যেমন এখানে 20 নম্বর অঙ্কটা দেখুন। 20 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে একটি 50 মিটার লম্বা, আপনি যদি চিত্রের দিকে তাকান, আমি চিত্রটা একে পরে চিহ্নিত করে দিচ্ছি। ধরুন এখানে 50 মিটার লম্বা একটি মই, একটি খাড়া দেয়াল, আমি ধরে নিচ্ছি এটা একটা খাড়া দেয়াল, যে এই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। ধরেন এই মইটা এই খাড়া দেয়ালের সাথে কি দেওয়া আছে? হেলান দেওয়া আছে। এখন মইয়ের এক প্রান্ত যদি মাটি হতে 40 মিটার উঁচুতে
এই এখান থেকে এইটুকু দূরত্ব 40 মিটার উঁচুতে যদি স্পর্শ করে, তাহলে ময়ের অপর প্রান্ত অর্থাৎ এখান থেকে এই প্রান্তের দেওয়ালের দূরত্বটা কত, এই যে এইটুকুর দূরত্বটা কত। অর্থাৎ বলা হচ্ছে একটি 50 মিটার লম্বা মই, আমি ধরে নিচ্ছি এটা একটা মই, এটা একটা খাড়া দেয়াল, এই খাড়া দেয়ালের সাথে আছে। এই ময়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে, অর্থাৎ এটা যদি মাটি হয় তাহলে এখান থেকে এই 40 মিটার উঁচুতে যদি স্পর্শ করে, তাহলে ময়ের যে দেখা যাচ্ছে ময়ের যে অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত, অর্থাৎ এইটুকু দূরত্ব কত। তাহলে আপনি যদি এটা হিসাব করতে চান তাহলে আপনাকে সূত্র ফেলতে হবে। এটা যদি এক্স ধরেন তাহলে দেখা যাচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আপনাকে ঠিক এভাবে অঙ্কটা করতে হবে। এক্স স্কোয়ার প্লাস দেখা যাচ্ছে 40 স্কোয়ার সমান সমান অতিভুজ 50 স্কোয়ার, কিন্তু এভাবে সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি যদি এই মানটা মুখস্থ রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। যে একটা 40 দেওয়া আছে যেটা আমরা মই হিসেবে পেয়েছি, আর উচ্চতা এখানে আছে 40, তার মানে এটার দূরত্ব হবে আমাদের 30। এই কারণে এই প্রত্যেকটা মান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার আপনারা সরাসরি যে মানে আমি এখানে মানগুলি দেখানোর পর একটু আপনাদের অঙ্ক করতে দেব। এখানে 21 নম্বর অঙ্কটাও আপনারা এইভাবে করতে পারবেন, 22 নম্বরও করতে পারবেন। যেমন 22 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করেন, এখানে একটি বাড়ি 40 ফুট উঁচু। আপনি যদি একটা বাড়ির দিকে তাকান যে এটা 40 ফুট উঁচু। এখন বলা হচ্ছে একটি ময়ের তলদেশ মাটি হতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে, 9 ফিট দূরে রাখা হয়েছে। এখন উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা। অর্থাৎ এই জিনিসটা আপনার কাছে চাচ্ছে, কারণ বাড়িটার উচ্চতা হচ্ছে কি 40 ফুট, এখান থেকে এটা 9 ফুট দূরে রাখা হয়েছে। তাহলে এই যে মইটি এটা কত ফুট লম্বা। এক্ষেত্রে আপনি যদি এই যে এই মানটা মুখস্থ রাখেন তাহলে কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে যে এটা 9 ফুট আর এটা উচ্চ হচ্ছে কত 40, তাহলে এই যে মইটা এটা হবে কত 41। অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনারা যদি এই শখটাকে ঠুটস্থ করে ফেলতে পারেন তাহলে দেখা যাচ্ছে অধিকাংশ অঙ্ক আপনি খুব সহজে সমাধান করে ফেলতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই জাতীয় অঙ্ক যদি আপনি ডিটেলস করতে চান তাহলে আপনি কিভাবে সমাধান করবেন। এখন ডিটেলস যখন করবেন তখন স্বাভাবিকভাবে আপনি সমাধান করে নেবেন। কিভাবে? যেমন আমি যে 16 নম্বর অঙ্কটাই স্বাভাবিকভাবে করি, তাহলে আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই এই জাতীয় সমস্যার মানে জ্যামিতির যে কোনো সমস্যার সমাধান করার জন্য আপনি অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি সরাসরি চেষ্টা করবেন যে চিত্রটা এঁকে নেওয়ার। এখানে আপনাকে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এটি হচ্ছে আমার একটি সমকোণী ত্রিভুজ যার একটা কোণ অবশ্যই আমাদের কি হবে 90 ডিগ্রি। ওকে, এখানে এটি হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে আমার কি লম্ব, এটি হচ্ছে আমার কি ভূমি। এখন বলা হচ্ছে ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। তাহলে লম্বটা যদি জানি তাহলে আমরা ভূমিটা পাবো। তাহলে আমি ধরে নিলাম লম্বটা x, তাহলে ভূমি আমার এটি ভূমি হবে এই লম্ব থেকে 1 মিটার কম। তাহলে 1 মিটার কম মানে কি x - 1। এরপর বলা হচ্ছে লম্ব অপেক্ষা এই যে অতিভুজের দৈর্ঘ্যটা লম্ব অপেক্ষা আমার 1 মিটার বেশি। তাহলে লম্ব অপেক্ষা 1 মিটার বেশি, তার মানে কি x এর সাথে 1 যোগ করতে হবে। এভাবে মূলত আমরা আইডিয়াটা দাঁড় করিয়ে নেব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই অতিভুজ স্কোয়ার সমান সমান আমাদের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তারপর আমরা যথারীতি এটিকে সমাধান করব। এটিকে যদি সমাধান করি তাহলে আমাদের x স্কোয়ার রয়েছে, a - b হোল স্কোয়ারের সূত্র x স্কোয়ার - 2x প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আমার মনে হয় এটা আপনারা সবাই পারবেন। এই পাশে প্লাস x স্কোয়ার, এই প্লাস x স্কোয়ার কেটে দেন, এটা প্লাস 1 কেটে দেন, তাহলে আমাদের থাকলো কি x স্কোয়ার - 2x ওই পাশে যদি চলে যায় তাহলে 2x - 2x, এখানে 2x আছে, -2x গেলে এই পাশে 2x।
তার মানে আমাদের অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে 4x, তাহলে এখানে x দুটো আছে, তাহলে একটা x যদি কেটে দেন থাকে একটা x, আরেকটা x কেটে দেন, সুতরাং x সমান সমান কত 4। এবার x সমান সমান আমরা যে 4 পেলাম, তাহলে এখানে x সমান যদি 4 হয়, স্বাভাবিকভাবে আমাদের 4 - 1 হচ্ছে 3 হচ্ছে আমার ভূমি, আর এটি হবে তাহলে 4 + 1। আমাদের চেয়েছে কোনটা? আমাদের চেয়েছে অতিভুজ। তাহলে উত্তর হচ্ছে কত? আমাদের 5। এভাবে আপনি ডিটেলস অঙ্কটা করতে পারেন, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এইভাবে ডিটেলস অঙ্ক করলে দীর্ঘ সময়ের দরকার হবে। সো আপনারা এখানে ডিটেলস অঙ্কটা করার দরকার নেই, আপনারা সরাসরি ডিরেক্টলি মানটা মুখস্থ রাখবেন, যে শখটা আমি আপনাদের বলেছি এই শখটা মুখস্থ রাখবেন, ডিরেক্টলি উত্তর বলে দেবেন। তাহলে এই জাতীয় অঙ্কের মূলত দেখা যাচ্ছে আপনারা সরাসরি 25 পর্যন্ত নির্দ্বিধায় করে ফেলতে পারেন। তবে আপনারা একটা অঙ্ক একটু আমাকে সমাধান করে দিবেন খুব দ্রুত, এটি 23 নাম্বার। 23 নম্বর অঙ্কটা একটু সমাধান করে দেন, যে 23 নম্বর অঙ্কটা কি হবে, উত্তর কি হবে 23 নম্বর। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি পাশাপাশি উত্তরগুলি একটু দাগিয়ে দিচ্ছি, বাকি যে উত্তরগুলি আপনারা দেখে দাগিয়ে নেবেন। যেমন 18 নম্বর এখানে ডি, আপনারা অঙ্ক করতে থাকুন আর আমি পাশাপাশি উত্তরগুলি দাগিয়ে দিচ্ছি। 19 নম্বর আমাদের খ, একইভাবে 20 নম্বর খ, এবং দেখা যাচ্ছে যে 21 নম্বর আমাদের ঘ, 22 নম্বর আমাদের উত্তর আসবে খ। ওকে, তাহলে 23 নম্বরটা উত্তর কত আসবে প্লিজ? 23 এখানে আমাদের মাহমুদ ইকবাল ভাই বলেছেন 23-এর এ হবে, ইমরান হোসেন ভাই বলেছেন 23-এর ক হবে, সাজ্জাদ হোসেন ভাই বলেছেন এ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের 23 নম্বর উত্তর এমনিতেই আপনারা বুঝতে পারেন যে এখানে প্রান্ত থেকে ভূমি এটা কত 15 মিটার উঁচু গড়ের যে জানালা বরাবর পৌঁছায়, অপর প্রান্ত গড় থেকে 8 মিটার দূরে যায়। তাহলে এক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের একটা মুখস্থ রেশিও আছে 8, 15, 17। ওকে, এখানে আমরা জানি যে এটা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে। তাহলে এখানে বলছে 15 মিটার উঁচু গড়ের জানালা বরাবর পৌঁছায়, এই হচ্ছে 15, আর অপর প্রান্ত গড় থেকে 8 মিটার, তাহলে ময়ের দৈর্ঘ্য কত হবে 17। তার মানে উত্তর যারা ক দিয়েছেন এটা উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার তাহলে আপনারা 24, 25 এই দুটো অঙ্ক করে নেবেন, কারণ আমি পিথাগোরাস রিলেটেড যে সম্পাদ্যের রিলেটেড যে প্রবলেমগুলি এগুলি আমি একটু দ্রুত পাস করতে চাচ্ছি, আমাদের সামনে একটু আলোচনা রয়েছে, সেগুলি নিয়ে আমরা কথা বলবো। ওকে, এবার 26 নম্বর অঙ্কটা দেখেন। 26 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 26 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। একটি সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে যথারীতি আমাদের এটি হবে, এটার অতিভুজ হচ্ছে 25, অপর বাহুদ্বয়ের একটি অপরটির দেখেন এখানে দুটো বাহু, এখানে কয়টা বাহু? আমার দুটো বাহু। অনেকেই এই মানগুলি ধরতে সমস্যা হয়। এখানে দুটো বাহু বলছে, একটার আরেকটার কত 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ যদি বড়টা হয় 4x তাহলে সুটটা হবে কত 3x। অর্থাৎ আমি যদি দেখা যাচ্ছে এটাকে 4x ধরি তাহলে এটা হবে 3x। এটা হচ্ছে আমাদের যে চিত্রভিত্তিক আইডিয়া। এখন এই আইডিয়াটা আপনি চাইলে কিন্তু ডিরেক্টলি মুখস্থ রাখতে পারেন। আপনারা জানেন যে 3:4:5 এটাকে যদি আমরা 5 গুণ করি তাহলে 5 হবে, এখানে 4 × 5 = 20 হবে, এবং এটা হবে 5 × 5 = 25 যদি আমি 5 গুণ করি। তাহলে লক্ষ্য করেন এখানে কিন্তু এই রেশিওটার কথাই বলা হচ্ছে, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার যদি হয়, অপর বাহুদ্বয়ের একটি অপরটি 3:4 যদি হয়, দেখেন অর্থাৎ একটা যদি 4 ভাগ হয় আরেকটা 3 ভাগ হবে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে আমাদের স্বাভাবিকভাবে একটি বোঝা যাচ্ছে একটি 4 ভাগ আরেকটা 3 ভাগ, আর 25 এর বর্গমূল এখানে কত আমার, মানে এখানে 5 গুণ যদি কমে নেই তাহলে হচ্ছে 5। তার মানে আপনি যদি বুঝতে পারেন যে এই মানটা যদি আপনার মুখস্থ থাকে,
তাহলে আপনি খুব সহজেই বলে দিতে পারবেন এটার যে রেশিওটা হবে সেটা 3:4 হবে। কেন 3:4 হবে? কারণ আপনারা জানেন যে এই মানটা আপনার মুখস্থ আছে যে একটা 25 হলে আরেকটা 20 আরেকটা হচ্ছে 15। তাহলে এটা মূলত এই বেসিক যে রেশিওটা এই রেশিও থেকে আসছে। তার মানে আপনি একটু চালাকি করলেই বুঝতে পারবেন, তাহলে উত্তরটা হবে 3:4। এখন যদি এরকমটা না পারেন আপনি ডিটেলস করতে পারেন যে একটা দেখা যাচ্ছে এখানে যেহেতু 25 বলছে অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ স্কোয়ার এভাবে আপনি দাঁড় করিয়ে ফেলতে পারেন। এখানে 4x স্কোয়ার মানে এভাবে আপনি চাইলে দাঁড় করিয়ে ফেলতে পারেন, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। যেমন এখানে 9x স্কোয়ার হবে, এখানে 16x স্কোয়ার হবে, এখানে 625, এভাবে করতে করতে এক সময় আপনি এখানে পেরে যাবেন। তাহলে এটা কত 25x স্কোয়ার, এখানে কত 625। তাহলে 25 দিয়ে যদি 625কে কাটেন তাহলে থাকবে কত 25 যাবে। তার মানে কি x স্কোয়ার সমান সমান হচ্ছে 25, সুতরাং x সমান সমান হচ্ছে কত 5। তাহলে x সমান সমান যদি 5 হয় আমাদের সংখ্যা কয়টা পেয়েছি? একটা 3x আর একটা 4x। তাহলে x এর মান যদি এখানে বসাই তাহলে 3 5 একটা হচ্ছে 15, আরেকটা হচ্ছে কত 4 5 20। তাহলে এই 15 এবং 20 পাচ্ছে। তাহলে এটার রেশিও কত হবে? যদি শুটো করি তাহলে 3:4। তাহলে যেটা আমরা ডিরেক্টলি এখানে মুখস্থ পেয়েছিলাম। এভাবে চাইলে আপনারা দেখা যাচ্ছে যে সমস্যাগুলি এখানে মানে এভাবেও চিন্তা করতে পারেন, এইভাবেও। তবে আমি সবসময় এটা সাপোর্ট করবো, কারণ এই জাতীয় অঙ্ক সব অঙ্কে পরীক্ষার হলে সময় দিলে পুষবে না। কারণ আপনাকে কিছু কিছু অঙ্কে সময় সেভ করতে হবে। কোন অঙ্কগুলিতে সময় সেভ করবেন? যে অঙ্কগুলিতে ডিরেক্টলি সময় সেভ করা যায় সেগুলির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় সেভ করতে হবে, নচেত দেখা যাবে পরীক্ষার হলে ভালো করার সম্ভাবনা অনেক কম। তাহলে এখানে আরও কিছু সমস্যা আমি দিচ্ছি, 28 নম্বরটা দিচ্ছি, এটা আপনারা করে নেবেন। আমি 29 নম্বরটা নিয়ে কথা বলবো। 29 নম্বর আপনারা একটু চেষ্টা করে দেখুন যে 29 নম্বরে যে আপনারা যারা পারেন তারা একটু ট্রাই করতে থাকুন, আর আমি এই 29 নম্বর নিয়ে কথা বলতে থাকি। এখানে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ, তবে এখানে 28 নম্বর নিয়ে আমি একটু কথা বলি। এখানে 28 নম্বরটা এই কারণেই কথা বলবো যে এখানে এই জাতীয় একটা অঙ্ক শুরুতেই করা উচিত যে একটি ত্রিভুজের ভূমি, একটা ত্রিভুজ যদি আমি আঁকি যে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, এই ত্রিভুজটা যে কোনো টাইপের হতে পারে, আমি আমার মতো এঁকে নিয়েছি যে তাহলে এখানে এটার ক্ষেত্রফলটা কত হবে। একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভূমিটা যদি দেখা যাচ্ছে 12 হয় আর এখানে উচ্চতা যদি 4 হয়, তাহলে আমার ক্ষেত্রফল কত হবে। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এটি নিয়ে কেন কথা বলতেছি, যদিও আপনারা এই বিষয়টা জানেন, কারণ এখানে একটা বিশেষ বিষয় আছে, অনেকে ক্যালকুলেশনে বেশ স্লো থাকেন, তাদের জন্য মূলত অঙ্কটা করতেছি। এটা যদি আপনি ডিটেলস 28 নম্বর অঙ্কটা এর ভিত্তিতে করেন তাহলে হাফ ইন্টু এখানে ভূমি হচ্ছে কত আমার 12, আর একইভাবে আমার উচ্চতা হচ্ছে কত 4। তাহলে স্বাভাবিকভাবে আপনি দেখা যাচ্ছে এটি যদি কাটেন তাহলে 6 দুগুণে 12, তাহলে আমার থাকতেছে কত 6 ইন্টু 4, তাহলে 4 6 24, অর্থাৎ আমার সি নাম্বার উত্তর। কিন্তু এইটুকু যদি আপনি এভাবে চিন্তা করেন এক্ষেত্রেও কিন্তু আপনার সময় নষ্ট হবে। তার মানে আপনাকে এই চিন্তার ক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। এখানে অঙ্কটা ডিরেক্টলি এভাবে চিন্তা করবেন, আপনি সূত্রটা একটু ভালো করে লক্ষ্য করেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ, তার মানে কি এটা দুই দ্বারা আপনি যে কোনো একটাকে কাটতে হবে। যেমন এখানে হাফ ইন্টু 12 ইন্টু 4 ছিল, আপনি এই 2 দ্বারা একেও কাটতে পারেন, এই 2 দ্বারা একেও কাটতে পারেন, যেটাই কাটেন না কেন আপনার দুটো বাহু ছিল, একটা 4 আর একটা 12। আপনাকে যেহেতু এই 2 দিয়ে কাটতেই হবে, আপনি দুভাবে চিন্তা করতে পারেন। এটা হিসাব করলেন 4 12 48, তাহলে 48-এর 2 দিয়ে কাটা মানে কি অর্ধেক, তার মানে 24। এভাবে চিন্তা করতে পারেন। অনেক সময় এটা এই সংখ্যাগুলি বড় থাকলে গুণ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে যেটা করতে পারেন যে এভাবে টোটাল গুণ না করে যে কোনো একটাকে অর্ধেক করে নেন। যেমন এটা কত 6, 12 অর্ধেক 6, তাহলে কত হচ্ছে 4 6 24। এটা বিভিন্ন ক্ষেত্রে আপনার অনেক বেশি কাজে দেবে, যে ডিরেক্টলি এই সূত্র অ্যাপ্লাই না করে আপনি এই দুটোর একটাকে অর্ধেক ধরেন, অর্ধেক ধরে অপরটার সাথে গুণ করে দেন, তাহলে সরাসরি আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। এখন 29 নম্বর অঙ্কটাতে আমরা কথা বলবো।
তাহলে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ যদি 80 হয় এবং উচ্চতার পরিমাপ যদি 45 মিটার হয়, তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? আপনিই বলেন। তাহলে আমি যদি একটাকে অর্ধেক করে নেই, তাহলে এখানে কি আছে? ভূমি এবং উচ্চতা। আমি জানি ক্ষেত্রফল মানে কি, এই দুটো গুণফলের অর্ধেক। অর্ধেক যদি হয় তাহলে আমি 80 না নিয়ে আমি নিব কি 40। একটার অর্ধেক করে ফেলাম, আরেকটা কত আছে আমার 45। তাহলে এই ক্ষেত্রে গুণ যদি করি, গুণের ক্ষেত্রেও আপনি একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন। কিভাবে? যেমন 40-45 গুণ করতে গেলে আপনার বেশ সময় লাগতে পারে। আপনি এই 45-এর 40 যোগ 5, তাই না? আগে 40টা গুণ করে নেন, তাহলে 4 4 16, 1600। আর এখানে 40 আছে আরও কয়টা? আরও 5টা। তাহলে 5 40-এ কত হয়? 200। তার মানে উত্তর হবে কত? 800। এভাবে আপনি যখন হিসাব করা শিখবেন, একটা সময় গিয়ে এটা চেহারা দেখেই উত্তরটা বলে দিতে পারবেন। অর্থাৎ মৌখিকভাবে খুব দ্রুত আইডিয়াটা দাঁড় করাতে পারবেন। ওকে, এবার আমি যদি পরের অঙ্কটাতে যাই, 30 নম্বর অঙ্কটাতে যাই। 30 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? 30 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ত্রিভুজাকৃতির জমির দেখা যাচ্ছে ভূমি 50, ভূমি 50, উচ্চতা কত? আমার 20। এখন বলা হচ্ছে, ধরেন এটা একটা ত্রিভুজ, এটার যে ক্ষেত্রফলটা আমরা যদি চিন্তা করি, তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমার কি লাগবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন তার মানে এই দুটো মান আমাকে এখানে বসিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এর ক্ষেত্রফল যদি বের করতে চাই, 50 ইন্টু 20। ওকে, তারপর আমার ক্ষেত্রফল বের হবে। এখন বলছে এখানে যে ক্ষেত্রফলটা আসবে, এই ক্ষেত্রফলটা যদি 1 বর্গমিটার, 1 বর্গমিটারের জন্য খরচ হয় 1.5 টাকা করে, 1 বর্গমিটারের জন্য যদি খরচ হয় 1.5 টাকা করে, তাহলে এখানে যে টোটাল ক্ষেত্রফলটা আসবে, এই টোটালটা দেখা যাচ্ছে যদি ঘাস লাগাতে চান, তাহলে আপনার মোট কত খরচ হবে? তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে আমার এটা টোটাল ক্ষেত্রফলে যদি আপনি গাছ লাগাতে চান, এখানে তার 1 বর্গমিটারের হিসাব দেওয়া আছে 1.5 টাকা। তাহলে আমার এখানে টোটাল কত বর্গমিটার সেটা বের করতে হবে, তার মানে কি টোটাল ক্ষেত্রফল। ওকে, তাহলে এই অঙ্কটা আপনি কিভাবে করবেন? অঙ্কটা খুব ইজিভাবে আপনি চিন্তা করবেন। ইজিভাবে এইভাবে চিন্তা করবেন, আগে ক্ষেত্রফল বের করতে হবে। এখন ক্ষেত্রফল বের করতে হলে একটার অর্ধেক নেব। আমি 20-এর অর্ধেক নিলে আমার জন্য সুবিধা, 500 ইন্টু 10, তাহলে কত হচ্ছে আমার 500। তাহলে আমার টোটাল ক্ষেত্রফলে আসলো কত? 500 বর্গমিটার। এই টোটালটা আসলো আমার 500 বর্গমিটার। এবার আমার 1 বর্গমিটারে যদি আমার খরচ হয় 1.5 টাকা, তাহলে 500 বর্গমিটারে খরচ হবে আমার 1.5 টাকা ইন্টু 500। তাহলে আমার কত হচ্ছে? সরাসরি গিয়ে হবে আমাদের এখানে 500 এবং হচ্ছে 250, তার মানে কত হবে? 750। কথাটা ক্লিয়ার? এখন এই অঙ্কটা আপনি 1.5-এর সাথে যদি 500 গুণ করেন, তাহলে 750 আসবে। কিন্তু আপনি এভাবে হিসাব করবেন না, আপনি অঙ্কটা শুরু থেকে এভাবে চিন্তা করবেন। যেহেতু 1 বর্গমিটারের খরচ দেওয়া আছে 1.5 টাকা, তাহলে আপনার মোট এই ক্ষেত্রফলে টোটাল ক্ষেত্রফলটা আপনার লাগবে কত বর্গমিটার? তাহলে এখানে 50 মিটার ভূমি, উচ্চতা 20 মিটার, তাহলে এটা অর্ধেক করে 10 নেন, তাহলে এটা টোটালটাই আসবে আমার কত? 500। ওকে, এখন 500-র সাথে আমার কত হবে? এখানে 1.5 টাকা করে গুণ করব। তাহলে আমি গুণটা দশমিক দিয়ে না করে আগে 1 টাকার হিসেবে লাগবে 500 টাকা। আর দেখা যাচ্ছে যে আরও হাফ টাকা করে যদি হয়, তাহলে দেখা যাচ্ছে 500 বর্গমিটারের ক্ষেত্রে মানে 50 পয়সা করে যদি হয়, তাহলে আরও লাগবে 250 টাকা। তাহলে আমার লাগবে 750 টাকা। এভাবে আমরা আইডিয়াটাকে হিসাব করব। অর্থাৎ হিসাবটা যত দ্রুত মুখে মুখে করা যায় সেটি আমাদের জন্য ভালো। ওকে, তাহলে আমরা আপনারা 31 নম্বর অঙ্কটা করুন। 31 নম্বর অঙ্কের উত্তরটা কি হবে প্লিজ? 31 নম্বর। আপনারা অবশ্যই নাম্বার লিখে তারপর উত্তরটা লিখবেন। ওকে, এখানে তৌহিদ ভাই 31 নম্বর উত্তর করেছেন 1500, থ্যাংক ইউ। এখানে মাহমুদ ইকবাল ভাই বলেছেন বি, বিল্লাল হোসেন ভাই বলেছেন বি, ওয়াটসন ভাই বলেছেন 1500,
একইভাবে তোয়া আপু বলেছেন 1500। ইমরান হোসেন ভাই বলেছেন খ। না বুঝে উপায় নেই, ক্লাস থেকে কবিল নূর স্যার। মহিবুর রহমান ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে আপনারা প্রত্যেকের বোঝার ক্ষমতা অসাধারণ, এই কারণেই মূলত দেখা যাচ্ছে যে আপনারা খুব সহজেই বুঝলেন। আর আমরা এমন একটা বয়সে উপস্থিত হয়েছি যে বয়সে আমরা খুব কিছু সব কিছু খুব সহজে ক্যাচ করতে পারি। ধন্যবাদ ওয়াটসন ভাই 1500। একইভাবে সুকমল সরকার ভাই 1500, হৃদয় গাজী ভাই 1500, থ্যাংক ইউ। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, যারা আজকের লাইভ ক্লাসটিতে নতুন জয়েন করেছেন তাদের জন্য রিকোয়েস্ট হচ্ছে যে আমার বিগত লাইভ ক্লাসগুলি পাওয়ার জন্য আপনি অবশ্যই ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপটিতে সার্চ করবেন। এখানে আমাদের বাকি 17টি লাইভ ক্লাসের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে আতিক ভাই 31 নং আনসার করেছেন 1500। শারমিনা জান্নাত সমত মামা ওকে 1500। দেলোয়ার রনি ভাই 31B। শিরিন 1500, থ্যাংক ইউ। ওকে, আরও অনেকেই কমেন্ট করেছেন, আমি একটু সামনে এগোতে চাচ্ছি। 31 নম্বর আইডিয়াটা খুবই সহজ। আপনি এখানে 75 আছে, তারপর 20কে 10 বানিয়ে নেন, তাহলে 10 বানিয়ে নিলে আমার কত হচ্ছে 750। তাহলে 750 এখানে 2 টাকা করে খরচ হবে। তাহলে প্রথমত আপনারা বুঝতেই পারছেন 750 দ্বিগুণ হচ্ছে 1500। সবসময় মানে গাণিতিক ভাষাটা যত সহজভাবে চিন্তা করে গুণ করা যায় তত সহজভাবে আপনি ভাববেন। বেশ, আমাদের তাহলে 31 নম্বর অঙ্কটা হয়ে যাচ্ছে খ নাম্বার। এবার যদি আমি পরবর্তী অঙ্কে যাই, চলুন এখানে কি বলা আছে 32 নম্বর অঙ্কটা দেখুন। 32 নম্বর অঙ্কে আমার বলা হচ্ছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গক্ষেত্র। ক্ষেত্রফল তো বুঝতেই পারছেন, এই পুরোটাই হচ্ছে আমার কত, আমার 84 বর্গ গজ। এখন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 গজ। এখন ভূমির দৈর্ঘ্য কত, আমার কথা হচ্ছে আমাকে যা দেওয়া আছে সেটা হচ্ছে টোটালটাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে মূলত তথ্য দেওয়া আছে, এই টোটালটার তথ্য দেওয়া আছে আমার কত 84 বর্গ গজ। এদের ভিতর লম্বের যে দৈর্ঘ্যটা মানে উচ্চতা যেটা, এটা দেওয়া আছে কত আমার 12। তার মানে আমাকে বের করতে হবে কত, এই ভূমিটাকে বের করতে হবে। ওকে, এখন ভূমিটাকে যদি আপনার বের করতে হয়, আপনি স্বাভাবিক নিয়মে যদি অঙ্কটা করেন, তাহলে এটাকে যদি এক্স ধরে নেন, তাহলে এটা যদি আমরা কাটি তাহলে কত 6। তাহলে এই এক্স থাকলে এ পাশে 6 যদি নেন, তাহলে 84কে 6 দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে, সরাসরি 14 হচ্ছে। অর্থাৎ এক্স অর্থাৎ আমাদের ভূমি হচ্ছে 14। কিন্তু আপনি অঙ্কটা এভাবেও চিন্তা করবেন না, কারণ এভাবে চিন্তা করতে গেলেও দেখা যাচ্ছে যে আপনার একটু হলেও সময় নষ্ট হবে। আপনার এখানে যেহেতু টোটালটা ক্ষেত্রফল কত দেওয়া আছে 84, আপনি এই জিনিসটুকু মনে মনে চিন্তা করেন যে এর ভিতর আমার দেওয়া আছে কোনটা উচ্চতা, আর ওখানে আমার হাফ থাকবেই। তাহলে আমার এখানে উচ্চতা কত আছে, হ্যাঁ এখানে কত 12 গজ, তাহলে এটার অর্ধেক হবে কত 6। এখন এই 6 দিয়ে কি করেছেন, এই টোটাল ক্ষেত্রফলকে কিন্তু আপনি ভাগ করেছেন, তার মানে আমার টোটাল ক্ষেত্রফল কত 84। তাহলে 84 যদি হয় তাহলে 6 দিয়ে ভাগ করলে কত 14, এটাই উত্তর। তারপরে ডিরেক্টলি আপনি এভাবে চিন্তা করবেন, তাহলে অঙ্কটা খুব দ্রুত হয়ে যাবে। তাহলে একটু দ্রুত জটপটে বলে দেন 33 নম্বর অঙ্কটার কি উত্তর হবে, অর্থাৎ আমাদের 33-এ উত্তর কত হবে, প্লিজ খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন। ওকে, 33-এ মাহমুদ ইকবাল ভাই বলেছেন বি, ওয়াটসন ভাই বলেছেন বি, একইভাবে শারমিনা জান্নাত বলেছেন 12, বিলাল হোসেন ভাই বলেছেন বি, থ্যাংক ইউ। একইভাবে সৌরভ বৈরাগী, বিল্লাল হোসেন ভাই, সুকমল সরকার, ইমরান হোসেন ভাই, জিয়াউল হক,
বলেছেন ওকে দেলোয়ার রনি, ওকে প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। এবার আমি তাহলে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমাদের 34 নম্বর অঙ্কটা আপনারা চাইলে করতে পারেন, খুবই সহজ। তারপরেও আমি একটু 34 নম্বরটা আগের নিয়মেই হবে, জাস্ট শুধু আপনাদের হতে একটু ডিটেলস করা লাগতে পারে। হ্যাঁ, ওকে। এবার দেখেন এখানে 34 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই একটা, তারপর 2x প্লাস 1 একটা, আর একটা হচ্ছে 2 ইন্টু 2x মাইনাস 1। এখন ত্রিভুজটির পরিসীমা 29 হবে। আপনারা তো পরিসীমা নিশ্চিতভাবে জানেন যে পরিসীমাটা হচ্ছে মূলত আমার যদি এটি একটি ত্রিভুজ হয় ABC, তাহলে এই টোটাল দূরত্বটা, অর্থাৎ আমার যদি এটা এ বাহু হয়, এটা বি হয়, এটা সি হয়, এই তিনটা বাহুর যোগফল ABC, এটি হচ্ছে আমার মূলত পরিসীমা। এখন তারা তিনটা বাহুর একটা দিয়েছে যে x প্লাস 9, একটা দিয়েছে কি x প্লাস 9, আরেকটি দিয়েছে মূলত একটা দিয়েছে x প্লাস 9, আরেকটি দিয়েছে 2x প্লাস 1, আরেকটি দিয়েছে 2 ইন্টু 2x মাইনাস 1। তাহলে আপনাকে কি করতে হবে, এই তিনটাকে যোগ করতে হবে। যদি যোগ করেন তাহলে এটা একটা, তারপর 2x প্লাস 1 এটি একটা, তারপর 2 ইন্টু 2x মাইনাস 1 মানে হচ্ছে আমার 2 দুগুণে 4, 4x মাইনাস 2। এই তিনটার, অর্থাৎ এই তিনটার যে আমাদের কি পরিসীমা যোগ করলাম, পরিসীমা পেলাম, এই পরিসীমাটা তারা বলে দিয়েছে কত, 29। তাহলে জাস্ট এটা হিসাব করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, একটা x, দুটো x, তিনটা x এবং আরেকটা x, কত হলো তাহলে আমাদের 7টা x। তাহলে এখানে 9, 1, 10, 10 থেকে 2 চলে গেলে আমার কত হচ্ছে, সরাসরি 8x থাকতেছে, আর 8 থাকতেছে, আর এই পাশে আছে কত, 29। তাহলে 7x, 8 চলে গেলে ও পাশে 29 থেকে 8 যদি চলে যায় তাহলে কত, 21। তাহলে আমার কত হচ্ছে, x = 3। এখন তাই যদি হয় তাহলে আমাদের এখানে একটি ছিল x প্লাস 9 বাহু, তাহলে এখানে হবে 3 প্লাস 9, তার মানে কত, 12। আরেকটা ছিল আমাদের 2x প্লাস 1, তাহলে এখানে যদি 2 ইন্টু 3 প্লাস 1 হয় তাহলে কত, 6, 1 কত, 7। আরেকটা ছিল আমাদের কত, 4x মাইনাস 2, তাহলে কত, আমরা যদি মান বসাই তাহলে 3 4 12 আর হচ্ছে 10, এখানে কত, 10। এদের ভিতর আমাদের কাছে চাওয়া হয়েছে এই অঙ্কটা ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত। তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে 12, 10, 12, 7-এর ভিতর হচ্ছে 7। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 35 নাম্বার। 35 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, সব আসলে একই টাইপের অঙ্ক, কাছাকাছি টাইপের, তারপরেও আমরা অঙ্কগুলি একের পর এক করে যাব যেন পরবর্তীতে সমস্যা না হয়। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া, অর্থাৎ এটা যদি সমকোণী ত্রিভুজ আমি চিন্তা করি, এই অতিভুজটা ব্যতীত অন্য দুটি বাহুর দৈর্ঘ্য, এটা আর এটা, ধরেন আমি যদি এটাকে 0.2 ধরি, এটাকে 0.1 ধরি। এখন বলছে এটা ক্ষেত্রফল কত হবে। অপর দুটি বাহু মানে কি, একটা ভূমি আর একটা কি এখানে লম্ব, তাই না? তাহলে আমরা জানি কি একটা ভূমি লম্ব ইন্টু লম্ব ইন্টু ভূমি, যাই বলেন না কেন, অথবা দেখা যাচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই দুটি তো আমার এখানে মান দেওয়া আছে, তাই কি না? তাহলে আমার এই টোটালটা ক্ষেত্রফল বের করা আমার জন্য সমস্যা না, কারণ আমি এখানে মানগুলি জাস্ট বসিয়ে দিব। একটা যেহেতু কোনোটাই নির্দিষ্ট করে নাই, কোনটা ভূমি কোনটা লম্ব নির্দিষ্ট করে নাই, কিন্তু আমরা ধরে নেব, একটা ধরে নিলেই হলো। তাহলে এখানে কি 0.1 ইন্টু 0.2, এই অঙ্কগুলি আপনারা যারা গাণিতিক হিসেবে এক্সপার্ট আছেন তাদের জন্য অবশ্যই চেহারা দেখেই বলে দিতে পারবেন যে উত্তর কী হবে। তারপরে আমি একটু কাটাকাটির কথা বলবো, দশমিকটা তুলে নেবেন। এই জাতীয় অঙ্কে দশমিকটা, এখানে 10 হবে, দশমিকটা তুলে নিলে আপনাদের জন্যই সুবিধা। কেন সুবিধা? কারণ হচ্ছে যে এই দুই আপনি কেটে দিলেন, তাহলে উপরে থাকলে কত, 1, আর নিচে 10 ইন্টু 10 কত হলো, 100। এবার যদি আপনারা দশমিকের নিয়ম অনুসারে যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে 1 আর দুটো শূন্য থাকার কারণে 2 ঘর বামে দশমিক আসবে, তার মানে উত্তর কত, 0.01। তার মানে এই জাতীয় অঙ্ক খুব সহজে আপনি চিন্তা করতে পারেন, যদিও যারা চালাক তারা এত চিন্তা করবে না,
তারা জানবে যে দশমিক তুলে দিলে আমার তো হাফের ক্ষেত্রে আমার একটা 2 আছে, এখানে দশমিক তুলে দিলে এই দুই কাটা যাবে, তাহলে থাকলো কত 0.01। তাহলে আরেকটা যেহেতু আমার এখানে কি হবে একটা শূন্য থাকবে, এই একটু লক্ষ্য করুন যে এখানে যেহেতু আমার এই দুটো দশমিকের জন্য দুটো শূন্য থাকবে, তাহলে আমার দশমিকের পর গড় আসবে কয়টা 2টা, এখানে আছে কয়টা একটা, তাহলে উত্তর এটা। আপনি যদি ওভাবে চিন্তা করেন প্রায় সময় অঙ্কগুলি প্রায় কাছাকাছি মিলে যেতে পারে, মিলে গেলে আপনি সেখানে টাইম সেভ করবেন। কথা হচ্ছে যে সব জায়গায় যে আইডিয়া মিলে যাবে ব্যাপারটা এমন না, কিন্তু আপনি যেখানেই মিলে যাবে সেখানে আইডিয়া ওই শর্টকাট আইডিয়া ইউজ করে আপনি সময় সেভ করবেন। ওকে, 36 নম্বর অঙ্কটা একটু করে ফেলুন যে 36 নম্বর অঙ্কের আমাদের সমাধানটা কত হবে। ওকে, অনেকেই অলরেডি উত্তর দিয়ে ফেলেছেন 36 নাম্বার। এখানে বিল্লাল হোসেন ভাই লিখেছেন ইমরান হোসেন ভাই, মাহমুদ ভাই একইভাবে সরি ইয়েস, শারমিন জান্নাত, সৌরভ বৈরাগী একইভাবে, তুয়াপুর, দেলোয়ার রনি ভাই। ওকে, থ্যাংক ইউ। আমি এবার একটু পরবর্তী ধাপে যাচ্ছি, আর যারা করতে পারেননি তারা বিষয়টা দেখুন। এখানে হাফ ইন্টু 0.2 ইন্টু 0.3, তাহলে এখানে আপনি যে কাজটা করতে পারেন ডিটেল যদি করেন, এখানে কত আসবে 10, এখানে কত আসবে 3, 10, তার মানে এই দুই যদি কেটে দেন তাহলে আমার থাকতেছে উপরে কত 3, নিচে 100। এটা যদি বামে নিয়ে আসেন তাহলে 0.03। আর যদি চালাকি করে কাটেন, আমার যেহেতু হাফের 2 আছে, এটা কাটা যাবে, তাহলে আমার দশমিকের পর এখানে থাকলো কত 0.3, আর দশমিকের পর গড় কয়টা 2টা, তার মানে উত্তর হবে 0.3। এটাই হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 36 নম্বর অঙ্কের সমাধান। আপনি যেভাবেই মানে ইজি ফিল করেন সেভাবে আপনি অঙ্কটা সমাধান করবেন। ওকে, এবার আমরা 37 নম্বর অঙ্কটাও পারবো, কারণ 37 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যদি যথাক্রমে 8, 6 হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এটা পারবেন। একইভাবে 38 নম্বর অঙ্কে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যদি যথাক্রমে 13, 5 হয়, তাহলে মাঠটির ক্ষেত্রফল কত। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন, তবে এখানে একটা বিষয় বলি যে ক্ষেত্রফলের সূত্রগুলির ক্ষেত্রে, যেমন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, সূত্র বসিয়ে দেবেন, অঙ্কটা হয়ে যাবে। তো এখানেও মাঠটির ক্ষেত্রফল মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল আর মাঠের ক্ষেত্রফল এখানে একই আইডিয়া, যেহেতু আমাদের অতিভুজ ভূমি দৈর্ঘ্য দেওয়া আছে, বাস মান বসাবেন, অঙ্কটা হয়ে যাবে। আবার এখানে 39 নম্বর অঙ্কটা একটু দেখেন। 39 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, পরিসীমা দেওয়া আছে। এবার কিন্তু ওই ক্ষেত্রফলটা চেয়েছে, কিন্তু এখানে তথ্য দেওয়া আছে অতিভুজ আর পরিসীমা। তাহলে অতিভুজ আর পরিসীমা যদি তথ্য দিয়ে থাকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এখানে বিষয়টা এরকম যে চতুর্পাশে পরিসীমা দেওয়া আছে কত 30, আর এখানে অতিভুজটা দেওয়া আছে 13, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ওকে, এখন পরিসীমা যদি আপনি চিন্তা করেন, তাহলে এখানে আরেক সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে, আপনার মান জানা থাকলে ডিরেক্টলি আপনি অঙ্কটা করেই ফেলতে পারবেন। এখানে পরিসীমা মানে কি 3টা বাহুর কে যোগফল। কথাটা ক্লিয়ার? এখন 3টা বাহুর যোগফল যদি আপনি চিন্তা করেন, এখানে আমাদের স্বাভাবিকভাবে পরিসীমা আছে কত, আমার এখানে 30, তাহলে আমার কি লাগবে হাফ ইন্টু এখানে তো আমার
একটু করে ফেলেছি। এখানে তো আমার সরাসরি পরিসীমা আছে, তাই না? এখন পরিসীমা যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি সরাসরি ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমি বের করতে চাই, তাহলে এখানে আমাদের সবচেয়ে সহজ হয় যে এখানে আমাদের একটা যদি স্বাভাবিকভাবে আমি দেখি তাহলে এখানে আমাদের যদি এটি ব্যবহার করি তাহলে এটি আমাদের জন্য একটু সবচেয়ে বেশি সুবিধা হয়। যে যদি আমরা মানটা মুখস্থ থেকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখা যাচ্ছে অঙ্কটা খুব দ্রুত করে ফেলতে পারবো। আমরা জানি যে 5, 12 এবং 13 এই মানটার ক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে এটার পরিসীমা 30 হয়। তাহলে অতিভুজ যদি আমার কত হয় 13 হয়, তাহলে এই যে অতিভুজ 13 তার মানে কি এখান থেকে আমি মানটা খুব দ্রুত আমি সেভ করতে পারি। 12 অর্ধেক কত 6, তার মানে কত 30। তাহলে আর অঙ্কটা আমাকে অন্যভাবে আর চিন্তা করতে হয় না, আমি খুব দ্রুতই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। ওকে, ঠিক এই টাইপের অঙ্কটা কিন্তু 40 নম্বরের ক্ষেত্রেও আছে। ওকে, 40 নম্বরটাও আপনারা একটু ট্রাই করতে পারেন, যে 40 নম্বরটাও খুব কাছাকাছি। একটু লক্ষ্য করে দেখুন যে 40 নম্বরটা আপনারা একটু সমাধান করতে পারেন কিনা। আমি আবারও বলছি যে এই এখানে মান ধরে সরাসরি করে ফেলে সেটাই ভালো হয়। যে এখানে অতিভুজ কত 13, তাই না? এখানে পরিসীমা দেখেন 5, 12, 13 এর পরিসীমা হচ্ছে 30। তাহলে এখানে আমার কি আসতেছে, আমার লাগবে কি হাফ ইন্টু কে ভূমি ইন্টু উচ্চতা। তার মানে সরাসরি আমার কি এটা ভূমি ইন্টু উচ্চতা যদি ধরি তাহলে এটা 6 আর 5, 6, 30। তাহলে উত্তর আমার কত আসতেছে 30। ওকে, এবার 40 নম্বর সমস্যাটা একটু সমাধান করুন প্লিজ। 40 নম্বরটা আর আরেকটা ব্যাপার হচ্ছে এই অঙ্কটা আবার ডিটেলসেরও দরকার আছে, যদি কখনো আবার দরকার হয় প্লিজ একটু কমেন্টে জানান তো 39 নম্বরটা ডিটেলসে করার দরকার আছে কিনা। 39 নাম্বার প্লিজ, 39 নাম্বারটা একটু বলুন তো যে এটা ডিটেলস করার দরকার আছে কিনা। কারণ অনেকের ক্ষেত্রে তো যেটা আমার মনে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এই মানটা মুখস্থ নেই, সেই ক্ষেত্রে তো তার ডিটেলস করার দরকার হতে পারে। প্লিজ একটু লক্ষ্য করে 39 নম্বরটা ডিটেলস করার দরকার আছে কিনা, হলে একটু জটপটি একটু কমেন্টে জানিয়ে দিন যে ডিটেলস করতে হবে। কারণ হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই কিন্তু এমনটা হতে পারে যে হঠাৎ করে মানটা মনে নেই, তখন আসলে ডিটেলসটা করা দরকার হবে কিনা। মাহমুদ ইকবাল ভাই বলেছেন ইয়েস। ওকে, একটু দেখুন যদি দরকার হয় একটু খুব দ্রুত আমাকে একটু কমেন্টে জানান, আমি হয়তো ডিটেলসটা করে দেব। ওকে, বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস। ওকে, ঠিক আছে, তাহলে আমি 40 নম্বরটা নিয়েও কথা বলবো। 39টা তাহলে একটু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে আমার এখানে সরাসরি এটার পরিসীমা এই চতুর্পাশের এরিয়াটা হচ্ছে আমার কত, এখানে 30। এখন এই ফ্রেশ করে যদি আঁকি তাহলে এটি হচ্ছে 13, টোটালটা হচ্ছে 30। তাহলে এটাকে আমরা অবশ্যই ভূমি ধরবো, এটাকে আমরা কি ধরবো, লম্ব ধরবো। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 30। তাহলে আমাদের কথা হচ্ছে যে লম্ব যোগ ভূমি যোগ এখানে 13 সমান 30। আপনি কিন্তু এভাবে চাইলেই দেখা যাচ্ছে যে এখানে কি আমার পরিসীমা দেওয়া আছে 30, আর আমরা জানি এই তিনটা বাহুর যোগফল হচ্ছে 30। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি যদি 13টাকে ও পাশে নেই তাহলে এ পাশে লম্ব প্লাস ভূমি থাকতেছে। তাহলে 30 মাইনাস 13 তাহলে দাঁড়াচ্ছে কত আমার এখানে সরাসরি 17। এখন 17 যদি হয় তাহলে এবার মানে এখানে তো আমরা লম্ব আর ভূমি আলাদা করার সুযোগ পাচ্ছি না। এখন লম্ব আর ভূমি যদি আলাদা করার সুযোগ না পাই
তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? এটি একটি জটিলতা তৈরি হতে পারে যে এই ক্ষেত্রে আপনি অঙ্কটা কিভাবে করবেন। এখন আমার কথা হচ্ছে যে এখানে তো আপনি সূত্র পেয়েছেন, সূত্র পেয়েছেন কি, সূত্রের ক্ষেত্রে এখানে এই দুটো বাহুকে আপনাকে একটু সাজিয়ে নিতে হবে, এটা আপনাকে অবশ্যই করতে হবে, নচেত দেখা যাচ্ছে এখানে লম্ব আর ভূমিকে কিন্তু আপনি আলাদা করার সুযোগ পাচ্ছেন না। আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু সূত্র আছে আর আপনারা জানেন যে এখানে দুটো বাহুর যোগফল, একটা যদি আমি 5 নেই আরেকটা হবে 12, মিনিমাম এই আইডিয়াটুকু আপনাকে জানতে হবে। তার মানে হিসাবটা ওই আগেরটাই দাঁড়ালো, আগেরটা হচ্ছে ডিরেক্টলি, যেমন আপনার ডিরেক্টলি এটা যোগফল যে 30 সেটা মনে রাখতে হতো, এখন হচ্ছে আপনার সূত্রকে, একটা যেহেতু 13 আছে এটা 13, তার মানে এই দুটো যোগফল 17, তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমাদের একটা রেশিও যেটা আছে, যেটা আপনারা জানেন, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আছে যে এই দুটোর যোগফল 17। তার মানে আমাকে একটা লম্ব ধরে নিতে হবে আর একটা ভূমি কত 5 12। এবার কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাবে। সুতরাং ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 6 5 6 30। এভাবে আপনি অঙ্কটা ডিটেলস করতে পারেন। কথাটা ক্লিয়ার? তাহলে এবার আমরা 40 নম্বর অঙ্কটাতে যাব। 40 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, যে এটা আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এখানে 40 নম্বর অঙ্কে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 5 মিটার, অতিভুজ 13 মিটার। এটা তো আরেকটু সহজ আছে, যেহেতু আমার ভূমি অতিভুজ দুটোই দেওয়া আছে, তাই না? তাহলে আর আমাদের সমস্যা হবে না। এখানে 5 দেওয়া মানে হচ্ছে আরেকটা অতিভুজ 13 আছে, তার মানে কি এটা 12। তবে মুখস্থ থাকলে এটা আপনার জন্য ভালো। তাহলে এই তিনটার পরিসীমা হচ্ছে আমার কত 30। তাহলে এই ক্ষেত্রেও আমাদের উত্তর হবে কত 30। এবার আমাদের যদি পরের ধাপটাতে যায়, সেটা হচ্ছে 41 নম্বর। এখানে 41 নম্বর সমস্যাটাতে কি বলা আছে? 41 নম্বর বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত 144 কি বর্গ একক। এখন সমকোণ সন্নিহিত, এই যে সমকোণ সন্নিহিত যে বাহু আছে, এই বাহুদ্বয়ের একটা হচ্ছে 12, একটা হচ্ছে কি 12 হলে অপরটা কত? এখন আমার কথা হচ্ছে এই দুটো বাহুর একটা বলে দেওয়া আছে, এখন অপর বাহুটার কথা চাচ্ছে তারা। আমরা জানি যে এখানে ক্ষেত্রফল যেহেতু 144, ক্ষেত্রফলের ভিতর একটা বাহু দেওয়া আছে, অপর বাহুটা দেওয়া নেই। তাহলে বিষয়টা হচ্ছে এটা সমান সমান কত 144। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, যে এই টোটাল ক্ষেত্রফল সমান এই 144। এখানে একটা বাহু দেওয়া আছে, অপর বাহুটা দেওয়া নেই। তার মানে কি হলো, এটা দিয়ে এটি যদি কাটেন 6, তাহলে 6 দিয়ে যদি আমরা 144কে কাটি, তাহলে আমাদের কত হচ্ছে 4 6 24। তার মানে অপর বাহুটা কত হচ্ছে 24। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। ওকে, এটা হচ্ছে আমাদের 41 নম্বর উত্তর। আর আপনি যদি ডিরেক্টলি অঙ্কটা করেন, যেহেতু একটা বাহু দেওয়া আছে, তার মানে সরাসরি একটা বাহু কত 12, তাহলে 12-র অর্ধেক কত 6, তাহলে সরাসরি 144কে 6 দিয়ে ভাগ করে দেন, উত্তর কত হবে 24। এভাবে আপনারা সমস্যাটা সমাধান করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আসলে এই যে অঙ্কগুলি সমস্যাগুলি আমি আজকে পড়ালাম, এগুলি অনেক সমস্যায় আছে যেগুলি খুবই সহজ, যেটা আপনারাও জানেন, কিন্তু আসলে ত্রিভুজ রিলেটেড যে সমস্যাগুলি সাধারণত পরীক্ষায় আসে সেগুলি নিয়ে আমি কথা বলছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মোটামুটিভাবে এই শীটে আমাদের টোটাল অঙ্ক হচ্ছে 63টা। যেহেতু 63টা অঙ্ক আমরা আজকে পর্যন্ত 41টা করিয়েছি, আরও প্রায় 22টা অঙ্ক আছে। আমাদের যেহেতু এর জন্য আরও একটা ক্লাস লাগবে, আরও একটি ক্লাস লাগবে, আমি মনে করছি সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আজকে এই পর্যন্ত রাখাটাই ভালো হবে। আপনারা একটু মতামত জানাতে পারেন যে এই পর্যন্তই রেখে দিব কিনা, কারণ হচ্ছে যে যেহেতু আমরা চাইলেও পুরো সবকটি সমস্যা শেষ করতে পারবো না, আমাদের মোটামুটিভাবে 63টা সমস্যা রয়েছে। আমার মনে হয় যে আরেকটি ক্লাস যেন পুরোপুরি 1 ঘন্টার হয়, তার জন্য রেখে দেওয়াটাই বেটার হবে। তারপরে আপনারা মতামত দিতে পারেন যে আমি ক্লাসটা আজকে এখানে রেখে দেবো কিনা।
প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান, কারণ সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এখানে হাবিবুন নিসা বলেছেন ইয়েস, একইভাবে নীল সাগর বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, এখানে সৌরভ বৈরাগী ভাই বলেছেন ইয়েস, 50 পর্যন্ত যায়। 50 পর্যন্ত গেলে বাকি অংশটুকুর জন্য তো আর আসলে ক্লাস করার সুযোগ হবে না মাত্র, কারণ আমাদের দেখা যাচ্ছে যে একটা লাইভ ক্লাস অন্তত কমপ্লিট করতে হবে, শুরু করে শেষ করলে ওটা শুধু শুধু সময় নষ্ট হবে, আপনাদেরও সময় নষ্ট হবে। হ্যাঁ, তাহলে এখানে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ বাকি অঙ্কগুলি ইনশাল্লাহ আমরা আগামী লাইভ ক্লাসে করব। আর দেখুন সময়ের সাথে সাথে কিন্তু চারদিকে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। এমতো অবস্থায় আসলে লাইভ ক্লাসগুলি কন্টিনিউ করাটা বেশ কঠিন মনে হচ্ছে। তারপরেও যেহেতু আপনারা যারা আছেন তাদের জন্যই কষ্ট করে লাইভ ক্লাসগুলি কন্টিনিউ করে যাচ্ছি। আর রমজান মাসে কয়টার সময় লাইভ ক্লাসটা নেওয়া যায় সেগুলি নিয়ে আমি গ্রুপে হয়তো এই সপ্তাহে একটা পোস্ট দিতে পারি, তো আপনারা অবশ্যই ওই পোস্টে সবার মতামত জানাবেন। ইনশাল্লাহ তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব এবং সময় নির্ধারণ করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।